তারেক রায়হান বিনীতভাবে হাসলেন, আবার বসলেন নিজের নির্দিষ্ট জায়গায়। আমজাদ মিরও বসলে পড়লেন আফরোজা শেখের পাশে। এক গ্লাস পানি হাতে নিয়ে চুমুক দিলেন, আর ঠিক সেই মুহূর্তে চোখ গিয়ে থামলো সামনের হাত জড়ো করে বসে থাকা ঋতিতার উপর। ঋতিকে দেখেই তার গলায় চুমুকের পানি হঠাৎই বিদ্ধ হলো, খক করে কেসে উঠল। এবার তার দৃষ্টি ঘুরে গেল উপরতলার দিকে। সেখানে আহাত এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার সেই তীক্ষ্ণ চাউনিতে আরও কয়েকবার কেসে উঠলেন আমজাদ মীর। আফরোজা শেখ এগিয়ে এসে একটু অস্থির গলায় জানতে চাইলেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? আমজাদ মীর কাশির ভেতরে চোখ তুলে তাকালেন নিজের স্ত্রীর দিকে, অতঃপর আরও দুবার কেসে নিয়ে গলা পরিষ্কার করে বললেন, না, কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠান্ডা পানি মুখে নিয়েছি, তাই হয়তো গলায় বসে গেছে। আফরোজা শেখ এবার একটু শান্ত হয়ে বসলেন। আমজাদ মীর কোনো রকম নিজেকে আর পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। সামান্য বিরতি চেয়ে মৃদু হেসে আশফাক মীরের দিকে তাকালেন, একটা নীরব ইঙ্গিত করলেন চোখের ইশারায়। অতঃপর নিজের রুমের দিকে হেঁটে গেলেন। আশফাক বুঝে মাথা নেড়ে তার পিছু পিছু নিল। দরজা বন্ধ হতে আমজাদ মীরের কণ্ঠ গর্জে উঠল, এইসব কি হচ্ছে আশফাক? আদনানের সঙ্গে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর তোর ভাতিজা শান্তশিষ্ট হয়ে সেটা দেখছে। আশফাক মীর বিদ্রুপে ছোট বাঁকিয়ে হেসে উঠল, তোমার ছেলে আর শান্তশিষ্ট? হাসালে ভাইজান। বাড়িতে এসেই যে তুলকালাম করছে সেটা দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করতে। আমজাদ মীরের ভিউ গাঢ় হলো, চোখ ছোট ছোট করে চিন্তা করে বললেন, তাহলে এখন হঠাৎ শান্ত হলো কেন? নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে বরযাত্রা। তোমার ছেলে তো এত সহজে কি আর হার মানবে? আমজাদ মীর বিরক্ত হয়ে গলা ভারী করলেন, এত তামাশা করার কি আছে? সবাইকে গিয়ে সত্যিটা বলে দিলেই তো ঝামেলা মিটে যায়। শুধু শুধু এত হরতাল করার মানে কি? একটু থেমে আবারও দৃঢ় স্বরে বললেন, আমি এখনই গিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এভাবে লুকোচুরি খেলে কোনো লাভ নেই। তিনি পা বাড়াতেই আশফাক তীক্ষ্ণ কণ্ঠে বলল, ভাইজান, এই ভুল করো না। তোমার কি মনে হয় আহাত চুপচাপ কি এমনই আছে? আমজাদ মীর থেমে ঘুরে তাকালেন। মানে? আশফাক এগিয়ে এসে গভীর গলায় বলল, তুমি ভুলে যাচ্ছ কয়েকদিন আগের খবরটা। তোমার ছেলের জন্য হৃদিরা মেয়েটা মাঝখান থেকে আহত হয়েছিল। আহাদের ভয় এখন যদি তার সম্পর্কে নিয়ে কোনো নিউজ সামনে আসে, তাহলে নির্বাচনের আগে শত্রুরা হৃদিতাকে টার্গেট করবে আহাদকে জব্দ করতে। তাই ও চায় নির্বাচন অবধি যেভাবে চলছে চলুক। আমজাদ মীর এক নিঃশ্বাস ফেলে বিরক্তি ভঙ্গিতে বললেন, নির্বাচন শেষ হলেই কি আমাদের শত্রুর সংখ্যা কমে যাবে আশফাক? রাজনীতির জগতে সারা জীবন শত্রুদের আনাগোনা থাকবে, তাই বলে কি নিজেদের গুটিয়ে নিতে হবে? এত ভয় নিয়ে রাজনীতি করা যায় না আশফাক। তোর ভাতিজাকে বুঝিয়ে দিস। তার কথা শেষ হতে না হতে দরজার পাশে গভীর গলায় শোনা গেল, আহাদ রাজা আল্লাহর দুনিয়ায় ভূত আর আল্লাহর বান্দিরে হারানোর ভয় ছাড়া অন্য কিছুকে ভয় পায় না। দু একজন চমকে তাকালেন দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে আহাদ, দু হাত পকেটে, চোখ একরস চ্যালেঞ্জ। আমজাদ মীর দ্রুত এগিয়ে এলেন। তাহলে কি এখন তুমি বসে বসে এসব তামাশা দেখবে? অন্তত সবাইকে জানিয়ে রাখলে বিষয়টা এখানে মিটমাট হয়ে যাবে। আজ সাথে সাথে জবাব দিল, এত সহজে সবকিছু মিটে যায় না বাবা। যদি তাই হতো আহাদ রাজা বসে বসে তার প্রেয়সীর বিয়ে দেখতো না। আমজাদ মীরের চোখের রাগ জ্বলে উঠল। তাহলে চাইছো কি তুমি? আহাদ বাবার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, অতঃপর ঝুঁকে এসে কৌতূহলী গলায় বলল, আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। এরপর ঘুরে দরজা ঠেলে বেরিয়ে গেল সে। দুই ভাই শুধু নির্বাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তারা বেশ ভালো করেই বুঝতে পারলো আহাদ তার খেলা শুরু করে দিয়েছে। ড্রয়িং রুমে একটা চাপা গুঞ্জন বইছে, যেন আনন্দের আড়ালে লুকিয়ে থাকা কোনো অচেনা আশঙ্কা। সবার মুখে হাসি রেখা। মাত্রই আদনান আর রিধির বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে। পরিবারের সবাইকে অবাক করে আদনান নিজে বিয়ের তারিখ ঠিক করে রেখেছে। আজ থেকে ঠিক 3 দিন পর তারেক রায়হান ও দ্বিমত করেননি, কারণ তাদেরও তো গ্রামে ফিরে যেতে হবে। তাই এমন তাড়াহুড়োতেই যেন এক প্রকার স্বস্তি খুঁজে পেলেন তিনি। তবে আফরোজা শেখ প্রথমে রাজি হননি।
নির্বাচন আর মাত্র 2 দিন পর। বাড়ির পুরুষরা ঠিক সময় দিতে পারবে না। এত ধকলের পর আবার বিয়ের অনুষ্ঠান। কিন্তু আদনান জানিয়েছে তার নাকি এই সপ্তাহের শেষে জার্মানি যেতে হবে, আর তার বাবা মা বলেছে। এই কথাগুলোর পর আর কিছু বলার ছিল না। তাই আফরোজা শেখও বাধ্য হয়ে পরবর্তী মত দেন। যদিও সে নিজে চেয়েছে আদনান আর রিদিতার বিয়েটা হোক, কিন্তু আজ যখন তার কথায় বাস্তবে পরিণত হচ্ছে তখন তার মনটা কেমন জানি খচখচ করছে। বারবার মনে হচ্ছে সে নিজের অজান্তে কিছু একটা ভুল করেছে, অনেক বড় ভুল। হালিমা বেগম গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন পাশে বসে থাকা রিদিতাকে। কেমন মনমরা হয়ে বসে আছে মেয়েটা, দেখে মনে হচ্ছে এসব কিছুর প্রতি অনীহা তার। এমন সময় হঠাৎ সে খেয়াল করলেন রিধি বারবার চোখ পিটপিট করে ড্রয়িং রুমের কর্নারে দিকে তাকাচ্ছে। সে দৃষ্টি অনুসরণ করতে দেখলেন আহাদ টেবিলে পা তুলে বসে আছে। হাতে থাকা লাল বলটা এক হাতে থেকে অন্য হাতে নিয়ে একরকম খেলছে ঠিকই, তবে তার দৃষ্টিও বিদ্ধ হয়ে আছে রিধিতার দিকে। হালিমা বেগম এবার একটু আহিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, এই আহিয়া, আহাদ আর রিদিতার মধ্যে কি চলছে? সত্যি সত্যি বলবি? আহিয়া এক ঝলক তাকিয়ে দুজনকে দেখে নেয়, একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, চাচি আম্মু, আমি তো নিজেও বুঝতে পারছি না তোমাকে কি বলবো। হালিমা বেগম কিছু না বলে চুপ করে গেলেন। তার মনে কিন্তু গোপন উদ্বেগের ঢেউ উঠল। ঠিক তখনই রিধির মাথায় টোক্কা পড়ল। চমকে ঘুরে তাকাতেই দেখলো তানভীর দাঁড়িয়ে রিধির মাথাটা আদনানের দিকে ঘুরিয়ে দিয়ে মুখে দুষ্টু হাসি এনে বলল, দুলা ভাই, এইদিকে। তুই ওদিকে তাকিয়ে আছিস কেন? রিধি দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করল, বলল, তানভীর, আর একবার আজে বাজে বললে কিন্তু থাপ্পড় খাবি। এবার আহিয়াও ঘুরে তাকায় তানভীরের দিকে। তানভীর আহিয়ার দিকে তাকিয়ে ছোটে হাসি এনে হাত নাড়িয়ে বলল, হ্যালো বিয়ান সাহেব, আপনার ভাবিকে সামলান। যখন তখন আমার মতো শান্তশিষ্ট ছেলেটাকে মারে। রিধি এবার চোখ কুচকে বলল, শান্ত শিষ্ট না, লেজ বিশিষ্ট আস্ত একটা বান্দর। এই কথা শুনে আহিয়া মুখ টিপে হেসে ফেলল। তানভীর মুখে গম্ভীর করে আদনানের পাশে গিয়ে বসে পড়ল। আদনানও বিরক্ত মুখে আর চোখে তাকায় তার দিকে। একটু নড়েচড়ে বসে সে। এমন সময় হালিমা বেগম আহিয়াকে বললেন, আহিয়া, আমার রুম থেকে ফোনটা একটু এনে দে না মা। আহিয়া উঠে পড়তে তানভীর চট করে বলল, চলেন বিয়ান, আমি সাহায্য করি। কিন্তু তানভীর দাঁড়ানোর আগেই আদনান তার কাঁধ চেপে ধরে বসিয়ে দেন। তানভীর অবাক হয়ে ফ্রিকুচকে প্রশ্ন করল, কি হয়েছে দুলা ভাই? আদনান চোয়াল শক্ত করে একটা কৃত্রিম হাসি টেনে বলল, কোথায় যাচ্ছ শালাবাবু? বিয়ানকে একটু সাহায্য করতে আসি। আদনান তার কাঁধে শক্ত হাতে হাত রেখে আহিয়ার কাঁধের দিকে তাকালো, চোখে শীতল আগুন নিয়ে বলল, তোমার বেআইন ফোন আনতে যাচ্ছে। চালের বস্তা না, চুপচাপ এখানেই বসে থাকো। তানভীর আদনানের কথা শুনে অসহায়ের মতো বসে এলো। শুধু এমনি এমনি বসে আছে বলে ভুল হবে। আদনান একরকম জোর করে তাকে বসিয়ে রেখেছে। রিদিতা ওদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে আহিয়ার পিছু যায়। আহিয়া যখন ফোন নিয়ে ফিরছিল তখন রিধি তার সামনে এসে দাঁড়ালো। আহিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? কিছু লাগবে? ছোট্ট করে উত্তর দিল রিধি। আহিয়া একটু কাছে এসে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো, রিধি কাল কি লাগবে বল, আমি এনে দিচ্ছি। রিধি গলা কাঁপিয়ে মৃদু স্বরে বলল, তোর ভাইকে লাগবে, এনে দে। এক মুহূর্তের সময় থমকে গেল রিধি। আহিয়ার দিকে তাকিয়ে রইল অবিশ্বাসে। এত সহজভাবে যে রিধি এ কথা বলবে সে ভাবেনি। হঠাৎ চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা আহাদের দিকে। তাকে দেখে রিধি শরীরে কম্পনের সৃষ্টি হয়। মনে মনে ভাবতে লাগলো, আহিয়াকে বলা কথাটা কি আহাদ শুনে ফেললে? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লো সে। এটা দেখে আহিয়ার মুখে এক চিলতে দুষ্ট হাসি ফুটে উঠল। সে দরজার দিকে এগিয়ে গিয়ে ভাইকে উদ্দেশ্য করে ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে ডাকছে রিধি, আমি চাচি আমার ফোনটা দিয়ে আসি। বলে আহিয়া দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। রিধি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, পা বাড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে। এদিকে আহাদ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। প্রতিটি পায়ের শব্দ যেন
রিধির বুকের ভেতর ধাক্কা দিচ্ছে, ভেতরটা কেমন ধরফর করছে। রিধি জিভ দিয়ে ছোট ভিজিয়ে নিল। এখনই বুঝি আহাত তাকে কিচ্ছু বলবে। আহাত কাছাকাছি আসতে রিধি চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল। আহাত সেই দিকে তাকে ছোট বাঁকিয়ে একটা হাসি দিয়ে তার পাশ কাটিয়ে সামনে গেল। কেবল বাতাস কেটে যাওয়ার মতো শব্দই হলো। রিধি ধীরে এক চোখ খুলে দেখে আহাত সামনে নেই। এরপর তড়াক করে চোখ খুলে দেখে আহাত টেবিল থেকে ল্যাপটপ নিয়ে দরজার দিকে এগোচ্ছে। রিধির কোনো কিছু না ভেবেই ডেকে উঠল, শুনুন না। আহাতের পা দরজার সামনে আটকে যায়। ধীর পেছনে ফিরল। একটা ভারী ঢোক গিলে মনে মনে ভাবল, এই আল্লাহর বান্দি কি আমাকে এইভাবে ডেকে দুর্বল করার চেষ্টা করছে? দাঁত কিরমির করে ঠোঁটে বিদ্রুপ মাখা হাসি এনে বলল, আমাকে বলছেন ভাবিজি? হৃদির বুক রক্তবন্ধ হয়ে গেল। আহাদের সামনে গিয়ে ফুসতে ফুসতে বলল, আমাকে ভাবি কেন ডাকছেন? আহাদ একটু ভঙ্গিমা করে ঠান্ডা স্বরে বলল, যাক বাবা, আমার গুণধর ভাইকে নাচতে নাচতে বিয়ে করতে এসেছেন। ভাবি ডাকবো না তো কি ডাকবো? একটু ঝুঁকে হৃদির কানের কাছে ফিসফিস করে বলল। জানু। শেষ শব্দটা কানের কাছে জোরে পড়তেই হৃদির বুকের ভেতর কাঁপুনি ধরল। কিছু বলার শক্তি নেই, শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদও নীরব হয়ে তার প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। অতঃপর আবারও ফিসফিস করে বলল, আমার থেকে দূরে থাকবেন ভাবিজি। আপনার দেবর কিন্তু মোটেও ভালো লোক না। হৃদি এবার চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট শক্ত হয়ে উঠল। রাগে নাক ফুলে গেছে, দাঁত কিরমির করে বলল, বজ্জাত বেটা। অতঃপর গট গট করে আহাতকে রেখেই রুম থেকে বেরিয়ে গেল। আহাত স্থির দাঁড়িয়ে রইল দরজার পাশে। তার প্রেয়সী চলে যাওয়ায় পিঠের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করে বলল, অবশ্যই বজ্জাত তো বটেই, তা না হলে তোমার বাপের চেয়েও 1 ডিগ্রি উপরে উঠতে পারতাম জানো। এই নিস্তব্ধতার ভেতর দিয়েই কেটে যায় টানা 2 দিন। আদনান আর রিতিতার বিয়ে নিয়ে দু পরিবারের হুলস্থুল পড়েছে। আজকে সকালে রিদির ভাই ইব্রাহিম আর মামা নুরুল আমিন এসে হাজির হয়েছে। আর একদিন বাকি বিয়ের, অথচ রীতি যেন প্রতিটি মুহূর্ত চেষ্টা করছে এই বিয়েটা থেকে পালানোর পথ খুঁজছে। তার চোখে আতঙ্ক, মনে একটা অদ্ভুত স্থবিরতা। সে কোনোভাবেই এই বিয়ে করবে না। আর এটা শুধু ঘুরে ঘুরে বলছে ঈশানীকে, কারণ আর কাউকে বলার সাহস তার নেই। যেখানে তার বাবা আহাজ রাজাকে পছন্দই করেন না, সেখানে তার সাথে বিয়ের কথা বলা মানে তৃতীয় বিশ্বযুদ্ধর আগমনী বার্তা। একটু আগেই সবার বিয়ের শপিং করে ফিরেছে, কিন্তু রীতি চায়নি। অনেক বলার পর সে নাকচ করে দিয়েছে। শরীর খারাপ বলায় কেউ আর জোর করেনি। এই মুহূর্তে ঈশানী বিয়ের শপিং গুজগাছ করছে, কার কোনটা সব ঠিক করছে। কিন্তু সেই কাজের ভেতরে বারবার শুনছে হৃদির গলা, একই কথা, একই কান্না, একই অনুনয়। ঈশানী এবার রেগেই যায়, এক প্রকার ধমকে উঠল, কি সমস্যা তোর? আমি আগেই বলেছি আমি এসবের মধ্যে নেই। তাহলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন? যা বলার ভাইয়াকে বা আব্বুকে বল। হৃদির বুকটা কেমন ফেটে যাচ্ছে, চোখের পানি ছলছল করছে, এখনই টপকে পড়বে এমন অবস্থা। সে ফুপিয়ে উঠে বলল, আমি কি তোমার বোন না? আমার জন্য এতটুকু করতে পারবে না? ঈশানী এক মুহূর্ত তাকিয়ে থাকে বোনের বঙ্গুর মুখের দিকে। বুকের ভেতরটা কেমন হালকা ব্যথায় মোচড় দিয়ে উঠছে। 2 দিনেই তার বোনের নাজেহাল অবস্থা, চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে দ্রুত নজর সরিয়ে চোখ মুছে গলা কাঁপিয়ে জবাব দিল, না, আমি কিচ্ছু পারবো না। রীতি গাল বেয়ে চপচপ করে ও গরম অশ্রু গড়িয়ে পড়ল। ঠোঁট চেপে কান্না সংযত করার চেষ্টা করলো, থেমে থেমে বলল, আমি আবারও বলছি বুবু, একটু সহযোগিতা করো প্লিজ। শুধু কোনোভাবে বিয়েটা বন্ধ করো, আর কিছু করতে হবে না। ঈশানী চোখের পানি মুছে বোনের দিকে তাকায়, তার কণ্ঠে কঠোরতা। আমি বলে বিয়ে বন্ধ হয়ে যাবে? কি বলে বিয়ে বন্ধ করব? তুই আহাদ রাজাকে ভালোবাসিস এটা বলে? আহাদ রাজা তো এত ক্ষমতাবান, কই সে তো কিছু করছে না। এটার মানে সে তোকে ভালোবাসে না রিধি। তাহলে আমি কোন ভরসায় বিয়ে বন্ধ করব? আর ওই দিন যখন বিয়ে ঠিক হয়েছে তখন তোর মুখে ঠুলি পড়েছে, তখন বলতে পারিসনি? এখন আমাকে কেন এসব বলছিস? আমি কিচ্ছু করতে পারবো না, যা এখান থেকে। কথাগুলো যেন ছুরির মতো গিয়ে বিঁধল রিধির মনে। তার
ঠোঁট কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ নিচু হয়ে ঈশানীর পায়ের কাছে বসে প্যাচ প্যাচ করে নাক টেনে বলল। মরে যাব আমি। ঈশানী ফুস করে এক হালকা হেসে বলল, এটা আমিও বলেছিলাম এক সময়, কিন্তু দেখ এখনো দিব্যি বেঁচে আছি, সংসার করছি মন দিয়ে। হৃদি ঠোঁট ফুলে ফিসফিস করে বলল, সত্যি সত্যি মরে যাব বুবু। তাহলে মরে যা। এই তিনটি শব্দ যেন ঘরের সব নিস্তব্ধতা ছিঁড়ে দিল। ঈশানী নিজের বিশ্বাস হয় না কথাটা। তার মুখ ফসকে বেরিয়েছে, সাথে সাথে মুখে হাত দিয়ে চেপে ধরে, চোখ বড় বড় করে তাকায় হৃদির দিকে। হৃদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে বিস্ময় আর গভীর যন্ত্রণার ছোঁয়া, ভেতরে হাজারটা ভাঙা অনুভূতি। ঈশানীর সামনে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পরে হৃদি। শরীরটা কেমন ভার ছেড়ে দিয়েছে আজ নিজেকে, অসহায় মনে হচ্ছে, বজ্র অসহায়। ঈশানীর বুক কেঁপে উঠে, অনুশোচনায় ভরে যায় পুরো মন। দ্রুত গতিতে এগিয়ে গিয়ে বোনের হাত ধরতে চায়, কণ্ঠ কেঁপে যায়। হৃদি, বোন দেখ, আমি এভাবে বলতে চাইনি, রাগের মাথায় কি বলেছি। দিতা ছটকা মেরে তার হাত ছড়িয়ে দেয়, চোখের পানি মুছে নেয়, হাতের পেছন দিয়ে একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়। পা চেনে চেনে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসে, যেন পৃথিবীর সব আলো পেছনে ফেলে চলে যাচ্ছে সে। রাত তখন অনেকটাই গভীর, ঘড়ির কাঁটা একটার বেশি পেরিয়ে গেছে। রাতের আকাশটাও আজ কেমন বিষণ্ণ, চারিদিকে সব নিস্তেজ লাগছে। হৃদিতা বারান্দায় গ্রিলে মাথা ঠেকিয়ে বসে তাকিয়ে আছে সেই অসীম আকাশে। ঠান্ডা মৃদু হাওয়ায় তার চুলগুলো হালকা উড়ছে, হাওয়ায় এসে গাল ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরের দেহটাকে নেভাতে পারল না। সন্ধ্যার পর কয়েকবার আহাদ রাজাকে সে কল করেছে, সেও তার কোনো রিসিভ করলো না। তবে কি সত্যি আহাদ রাজা তাকে ভালোবাসে না? যদি তাই হয় তাহলে তার ওই গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখে সে কেন একটু এক টুকরো প্রশান্তি খুঁজে পায়? সে স্বীকার করলো না, স্বীকার না করলেও তার চোখের ভাষা তো অস্বীকার করা যায় না। তাহলে কেন সে চুপ করে আছে? কেন সবাইকে সব বলছে না? কেন আমার মতো করে বলছে না যে আমার হৃদিকেই লাগবে? ভাবতে ভাবতে তার চোখের শীতল অশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে। সে আর পাচ্ছে না ভাবতে, তার ভেতরটা জ্বলে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তার ভীষণ যন্ত্রণা হচ্ছে। অবচেতনভাবে তার চোখ গেল নিচের দিকে, এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস রোধ হয়ে আসে। সে ঠিক দেখছে, চোখ কচলে আবারও তাকালো আবছা আলোয়। সে অভাব চিনতে তার ভুল হলো না, আহাদ রাজা এসেছে সত্যি। হৃদি নিস্তেজ মুখ হঠাৎই প্রাণ ফিরে এলো, তার শুকনো ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে আসতেই দেখে আহাদ গাড়ির সাথে হেলে দাঁড়িয়েছে। রীতির দিকে সোজা হয়ে দাঁড়ায়। রীতি কেমন শুকিয়ে গেছে, মাত্র দুদিনে এই অবস্থা। আহাদ প্রেয়সী সেই ভঙ্গুর মুখের দিকে আর তাকিয়ে থাকতে পারলো না, দ্রুত নজর সরিয়ে নিল। রীতির ছোট ছোট পা ফেলে কাছে আসতে আহাদ দ্রুত ঘুরে গেল। রীতি তার ভঙ্গুর কণ্ঠে পিছু রাখলো, যদি চলেই যাবেন তাহলে এলেন কেন? আহাদের বুকে সেই কণ্ঠস্বরের তীরের মতো বিঁধল। একটা ঠোক গলদকরণ করতে নিয়েও পারলো না, আটকে গেল গলায়। বহু কষ্টে একটা শব্দ বের করলো, এমনি। হৃদি আরেকটু কাছে গিয়ে আহাদের পিছের দিকে তাকে ভাঙা ভাঙা শব্দে বলল, আল্লাহর দুনিয়ায় এমনি বলতে কিছু হয় না। কেন এসেছেন বলুন না। আহাদ বুকে ব্যথা নিয়ে ফেঁসে ফেলল একটা করুণ ভাঙা হাসি, তবে মুহূর্তেই হাসি মিলিয়ে গেল। ছোট্ট করে বলল, বললাম তো এমনি। হঠাৎ পেছন থেকে নাক টেনে টেনে কান্নার আওয়াজ আসলো। আহাদ আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দ্রুত গাড়িতে উঠে মিলিয়ে গেল রাতের আলো আধারির। একবারও ফিরেও তাকালো না হৃদির দিকে। হৃদি তখনও সেখানে পাথরের মতো দাঁড়িয়েছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা বিস্ময়কর কণ্ঠস্বর। হৃদি? ধীরে ধীরে ঘুরে তাকালো, তানভীর দাঁড়িয়ে আছে মাত্র কয়েক ফুট দূরে। রীতি যখন তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়েছিল, তখনই ড্রয়িং রুমে বসে বসে ফোন স্ক্রল করছিল তানভীর। রীতিকে এভাবে এত রাতে বাসা থেকে ছুটে বের হতে দেখে পিছু নেয়, আর এসেই এমন কিছু ঘোর দেখবে আশা করেনি।
রিদির দিকে একটু এগিয়ে যায় তানভীর। রিদির তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, সব কিছুই ছিম দিয়ে আসছে। চোখের সামনে ঝাপসা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। বুকে চাপড় মেরে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। তানভীর কাছে এসে ধমকে উঠল, এসব কি রিদি? তুই এত রাতে বাইরে এসে? কথা শেষ হওয়ার আগেই ধূপ করে রাস্তায় পড়ে যায় রিধি। কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। মুখ দিয়ে সাদা সাদা ফ্যানার মতো কিছু একটা বের হয়ে আসছে। চোখ বড় বড় হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তানভীর এক মুহূর্তের জন্য থমকে যায়। রিধির এই ভয়ঙ্কর পরিণতি দেখে তার সমস্ত শরীর কেঁপে উঠছে। রাত যত গভীর হচ্ছে, নিস্তব্ধতা ততই ভারী হয়ে নেমে আসছে শহরের বুকে। রাস্তা ল্যাম্পপোস্টের হলুদ আভা কেবল ধোঁয়াটে আলো ছড়িয়ে দিয়েছে। চারিদিকে নীরব, কিন্তু সেই নীরবতা হঠাৎই চিরে ফেললো তানভীরের চিৎকারে। রিদি, রিদি কি হয়েছে তোর? চোখ খোল, চোখ খোল রিদি, রিদি। তানভীরের ডাক, হাঁক ডাক, চেঁচামেচিতে বাসা থেকে সবাই দৌড়ে বেরিয়ে আসে। আর এসে এই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। সবাই একসাথে জমে গেল জায়গায়। রিধি রাস্তায় পড়ে ছটফট করছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ থেকে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে, আর ফ্যানের মতো থুতু বেরিয়ে আসছে। একটা নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে লড়াই করছে। ইব্রাহিম দৌড়ে এসে বোনের পাশে বসলো। তার মুখে হাত রাখতে শরীরটা ঝাটকা মারলো, কাপা কঞ্চে বলল, রিধি, রিধি আমার দিকে তাকা, কিছু হয়নি তোর, শান্ত হ, শান্ত হ রিধি। নিপা থেমে যায়, বুকের ভেতর আছড়ে পড়ল অজানা আতঙ্ক। ধীরে ধীরে গিয়ে বসে রিধির মাথার কাছে। রিধির নিঃশ্বাস তখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, চোখের কোণে ঘন অশ্রু জমে আছে, মুখ কাঁপছে অদ্ভুতভাবে। ঈশানী হাত বাড়িয়ে বোনের মাথায় হাত রাখল। এই তো ঘন্টাখানিক আগেও সে বোনের মৃত্যু চেয়েছে, যদিও ইচ্ছাকৃতভাবে বলেনি, অথচ এখন তার বোন তার সামনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ঈশানীর সামনে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল তার বোনের দেহটা। ঈশানী ঢোক গিলতে পারছে না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে ধরেছে। এমন দৃশ্য এই নিয়ে তৃতীয়বার তার চোখের সামনে ঘটেছে। সে সব কিছু জেনে বুঝে কি করে পারলো বোনকে এমন কঠিন কথা বলতে। নিজের উপর খুব রাগ হলো, নিয়ন্ত্রণ হারিয়ে হু হু করে কেঁদে উঠল। ইতিমধ্যে সাইরেনের আওয়াজও ভেসে এলো, লাল আলো ঝলমল করে উঠলো, রাস্তার অ্যাম্বুলেন্স চলে এসেছে। ইব্রাহিম দৃঢ় হাতে নিজের বোনকে তুলে নেয়। চারিদিকে হাহাকার। ফরিদা বেগম উতলা হয়ে গেলেন, অঝরে কাঁদতে লাগলেন মেয়ের এই করুণ অবস্থা দেখে। সুমন আর রিধির মামা মিলে সবাইকে সামলানোর চেষ্টা করছে। রিধির মামা তানভীরের দিকে তাকিয়ে দমকে উঠলেন, তানভীর, এত রাতে বাইরে কি করছিলি তোরা? তানভীরের চোখ ঝাপসা হয়ে এলো, তার চোখে এমন করুণ দৃশ্য নিতে পারলো না। কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়লো। রিধির উপাধি দেয়া শান্তশিষ্ট লেজ বিশিষ্ট তানভীরের একটা ঢোক গড়াতকরণ করে গলা কাঁপিয়ে বলল, আমি তো বুঝতে পারিনি, আমি আর রিদি একটু হাঁটতে বেরিয়েছিলাম। তানভীর সত্যিটা লুকিয়ে গেল। রিধি যে আহাদ রাজার সঙ্গে দেখা করতে এসেছে, এই ভয়ঙ্কর পরিণতি হলো। তানভীর সত্যিটা লুকিয়ে গেল। রিধি যে আহাদ রাজার সঙ্গে দেখা করতে এসে এই ভয়ঙ্কর পরিণতি হলো, তানভীর চেয়েও বলতে পারল না। নুরুল আমিন রাগে থর থর করে কাঁপতে লাগলেন। নিজের ছেলের দিকে তাকে অবাক আবার ধমকে উঠলেন, এত রাতে হাঁটতে বেরোনো কি দরকার ছিল? এখন মেয়েটা কি দশা হয়েছে দেখ। ওর মন খারাপ ছিল, তাই ভাবলাম। এমন সময় ইব্রাহিম ডাক দিলেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। তানভীর দৌড়ে গেল সেদিকে। সাইরেনের শব্দ আবারও বেজে উঠল। অ্যাম্বুলেন্সটা লাল আলো ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। হাসপাতালে 102 নম্বর কেবিনের সামনে অস্থির পাচারি করছেন রিধির পুরো পরিবার। ভেতরে রিধির মুখে অক্সিজেন আর হাতে স্যালাইন। তার বুক ধীরে ধীরে উঠানামা করছে, যেন মৃত্যুর সাথে নিঃশব্দ যুদ্ধ চলছে। এমন সময় কেবিনের দরজা ঠেলে হাতের গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসে আদনান। আদনান গ্লাভস খুলে পাশে ট্রেতে রাখল, একটা গভীর নিঃশ্বাস নিয়ে দেয়ালের সাথে হেলান দিল। তার গলার শিরাগুলো টানটান হয়ে উঠেছে, মুখে ঘাম জমেছে। কিছুক্ষণ চুপ থেকে একটা ভারী নিঃশ্বাস ফেলল সে। অবশেষে তারেক রায়ান আর ইব্রাহিমের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, এর আগেও কি এমন হয়েছিল? তারেক রায়ান মাথা নেড়ে দৃঢ় স্বরে বলেন,
হ্যাঁ, দুবার হয়েছে। প্রথমবার হয়েছে ওর যখন 9 বছর বয়স তখন। এরপর অনেক দিন কিছু হয়নি, শুধু মাঝে মধ্যে অচেতন হয়ে যেত 5-10 মিনিট, কখনো আধা ঘন্টা, এরপর ঠিক হয়ে যেত। শেষ 3 বছর আগে এমন হয়, আর আজকে নিয়ে তৃতীয়বার। আদনান ঠোঁট কামড়ে ধরল, তার চোখে যেন অপরাধের ছায়া ঘন হয়ে উঠেছে। সে মাথা নিচু করে একবার নিজের ভেতর খুইয়ে গেল। সে ভালো করে জানে এটাকে অ্যাপিলোপসি বলে। এমন তখনই হয় যখন কোনো কারণে ভয় পায় কিংবা মস্তিষ্কে অনেক বেশি চাপ সৃষ্টি হয়, অথবা অক্সিজেনের ঘাটতি বা মানসিক ধাক্কা বা ট্রমা থেকেও এমন হতে পারে। আবার রক্ত ও শর্করার অস্বাভাবিকতার কারণেও হতে পারে। সে চোখ তুলে ভিউ গুছিয়ে ইব্রাহিমের দিকে তাকে প্রশ্ন করলাম, প্রথম যখন হয়েছে তখন কি অস্বাভাবিক কিছু ঘটেছিল? হ্যাঁ, ওর চোখের সামনে একটা মারামারি হয়েছিল। একজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল, তারপরেই হঠাৎ এমন খিঁচুনি ওঠে। তখন খুব ভয় পেয়েছিলাম। ডাক্তার দেখাননি? দেখেছি, ডাক্তার বলল ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, শুধু সাবধানে থাকতে হবে। আদনান চোখ বন্ধ করলো। একটা তীব্র নিঃশ্বাস বুকের গভীর থেকে বেরিয়ে এলো। তার মনে হলো ঘাড়ের পেছনে কেউ পাথর বেঁধে দিয়েছে। নিজেকে ভচ্চ অপরাধী মনে হচ্ছে। সব কিছু জেনে শুনে এমন সিদ্ধান্ত নেওয়া তার মোটে উচিত হয়নি। সে ধীর কণ্ঠে বলল, আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। হৃদি এখন অনেকটাই সুস্থ, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল, কিন্তু আদনান সেই স্বস্তির অংশ হতে পারল না। তার চোখে যেন এক অব্যক্ত জ্বালা ভেতরটা জ্বলছে, ধাউ ধাউ করে জ্বলছে। আজকে শুধুমাত্র তার জন্য হৃদির এই অবস্থা। আদের সাথে বাজি আর নিজের ভালোবাসা হাসিল করার লোভে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে হৃদির কথা একবারও চিন্তা করেনি। এতটা নির্দেশই কবে হলো? ভাবতে ভাবতে হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে আসে আদনান। তখন রাতের শেষ প্রহর চলছে। সে গাড়ির সাথে হেলে বিষণ্ণ আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া ভিজে উঠেছে অজান্তেই। বুকে একটা তীব্র ব্যথা অনুভব হলো তার। সে তো এমনিতেও হৃদিকে বিয়ে করতো না, শুধু আহাতকে জব্দ করে আহিয়াকে চেয়ে নিত। কিন্তু এখন সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। তার করা একটা ভুল সিদ্ধান্তের জন্য কতগুলো জীবন কষ্ট পাচ্ছে। হৃদি সুস্থ হলে সে কী করে হৃদির সামনে গিয়ে দাঁড়াবে, কি করে ক্ষমা চাইবে? সব থেকে বড় কথা, হৃদির বাবাকে এখন কি জবাব দিবে, কি বলবে? আমি যে আপনার মেয়েকে বিয়ে করব না। আপনার প্রচণ্ড মাথা যন্ত্রণায় কপাল চেপে ধরল। শার্টের কলার টেনে একটু স্বস্তি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, তবে পারল না। একটা নিঃশ্বাস বুকে এসে আটকে গেল তার। সে এখন কি করবে? এদিকে নিজের এত বছর ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে অপরাধ বোধ, সব মিলিয়ে ধ্বংসত্বের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে যেন। আর সহ্য করতে পারল না, না পেরে পকেট থেকে একটা সিগারেট বের করে কাপা কাপা হাতে জ্বালিয়ে নিল। প্রথম দোয়ার কুণ্ডলি ছাড়তেই মনে হলো ভেতরে যন্ত্রণা যেন আরও গভীর হয়ে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে রইল, অসীম অন্ধকার, একটাও তারা নেই আকাশে, শুধু ফ্যাকাশে চাঁদ। সেই চাঁদও যেন তাকিয়ে থাকতে পারছে না তার দিকে। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। মীর হাউজের হল ঘরের নরম সোনালি আলো ঢুকেছে জানালার পর্দা ফাঁক দিয়ে। হালিমা বেগম সকালে উঠে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসতেই তার পা থমকে যায়। হলঘরের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে গেল। হলঘর অবস্থা একেবারে যুদ্র ক্ষেত্র মতন। সোফার কুশন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেন্টার টেবিলে বই আর কাগজপত্র ছড়ানো। আর সব থেকে বিস্ময়কর হলো সোফার উপর বুঁদ হয়ে পড়ে আছে আহাদ রাজা। তার চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, এক হাত নিচে ঝুলে মেঝেতে এসে ঠেকেছে। হাতের কাছে একটা অ্যালকোহলের শেষ হওয়া বোতল। হালিমা বেগমের বুকটা কেঁপে উঠল। আহাদের এই অবস্থা তার জন্য নতুন নয়, তবে আজকে একটু বেশি ছনছাড়া লাগছে। হালিমা বেগম দ্রুত দৌড়ে আসে, এক হাতে রেখে কাঁধ ঝাঁকিয়ে ডাকলেন, আহাদ, আহাদ বাবা, উঠো। কোনো সারা শব্দ নেই। হালিমা বেগম এবার কিছুটা জোরে কাঁধ ঝাঁকালেন। আহাত এবার একটু নড়েচড়ে উঠল, চোখ হাত খোলা, মাথা ভারী, হালকা হাত উঁচু করে, ঘুম আর নেশায় ভরা কণ্ঠ একটা অস্পষ্ট শব্দ করে আবারও ভারী নিঃশ্বাস ফেলল সে। হালিমা এবার একটু কড়া গলায় বললেন, কিন্তু এ কি হাল করেছিস নিজের? আপা দেখলে রেগে যাবেন তো, ওঠ না,
অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তার কোনো নড়চড় নেই। এমন সময় আশফাক মিরও পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বেরিয়ে আসে। আহাদকে এমন অবস্থায় দেখে তার মুখের রঙই পাল্টে গেল। সামনে থাকা অ্যালকোহলের বোতলটা পা দিয়ে সরাতে গড়গড় করে শব্দ করে দূরে সরে গেল। আহাদের দিকে ঝুঁকে বিদ্রুপ মাখা গলায় রেগে উঠল, এই যে ভবিষ্যৎ মন্ত্রী মশাই, পরে পরে ঘুমাবেন নাকি দেশে আর দেশের জনগণ নিয়েও একটু চিন্তা ভাবনা করবেন?